মাই ইয়ঙ্গার সিস্টার ইজ লিভিং ইন ব্যাংকক। ইজ লিভিং এই বাক্যে ভার্ব, এটার জন্য সাবজেক্ট হচ্ছে সিস্টার। এখন আমরা যদি বোঝার চেষ্টা করি বাক্যে কোন টেন্সটা অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে দেখতে পাচ্ছি টু বি ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা ভার্ব ব্যবহার করা হয়েছে। দ্যাট মিনস দিস ইজ আ কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের অর্থ কি? কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে যখন কোন একটা বাক্যে চলমান একটা সেন্স অ্যাপ্লাই করা হয়। তার মানে আমাদের এই বাক্যে চলমান একটা সেন্স আছে। সাবজেক্ট হচ্ছে সিস্টার, লিভ মানে বাস করা। তাহলে অর্থটা হয় এরকম, আমার বোন বা বোন কি করছে? বসবাস করতেছে। বোন বসবাস করতেছে, এতটুকুই মূল বাক্য, বাক্য হয়ে গেছে। কিন্তু বোনটা কার এটা আমাদের জানা উচিত। বোনটা কার এটা বলার জন্য এই বাক্যের ভিতরে ইন্ডিভিজুয়ালি নতুন যে অংশগুলো যুক্ত করা হয়েছে সেটা কি কি? সেটা হলো এই বাক্যের ভিতরে যুক্ত করা হয়েছে দুটো অ্যাডজেক্টিভ। প্রথম যে অ্যাডজেক্টিভটা যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে মাই, এবং দ্বিতীয় যে অ্যাডজেক্টিভটা যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে ইয়ঙ্গার। অর্থাৎ বোন যার সে হলো গিয়ে আমার, এবং আমার বোনের অনেকগুলো বোনের মধ্যে সে হচ্ছে সবচেয়ে কি ইয়ঙ্গার সিস্টার। অর্থাৎ এই দুটো ওয়ার্ডই এখানে ডিটারমিনার হিসেবে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। এখন এটা ক্লিয়ার যে আমার ছোট বোন, ইয়ঙ্গার সিস্টার, আমার ছোট বোন বাস করে। এখন কথা হলো কোথায় বাস করে, আমার এটা জানা উচিত। কোথায় বাস করে? প্লেস। প্লেস জানানোর জন্য এখানে ব্যবহার করা হয়েছে ইন ব্যাংকক। ইন হচ্ছে একটা প্রিপজিশন যেটা আমাদেরকে কোনো স্থান, বড় স্থান নির্দেশ করতে ব্যবহার করতে হয়। তাহলে ব্যাংককে থাকে। এখন পুরোটা বাক্যের অর্থ হলো আমার ছোট বোন ব্যাংককে বসবাস করে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই বাক্যের ভিতরে আমরা কি কি পেয়েছি? তাহলে অ্যাডজেক্টিভ পেয়েছি, নাউন পেয়েছি, ভার্ব পেয়েছি, এবং প্রিপজিশন পেয়েছি। এখন প্রত্যেকটা বাক্যে ইন্ডিভিজুয়ালি কি কি কাজ হয়েছে সেটা যদি আপনি বুঝে বাক্য বলতে পারেন, তাহলে এটা আপনি অনেকভাবে কাজে লাগাতে পারবেন। এই বাক্যটার মধ্য থেকে আমরা যদি এখন ইজের জায়গায় ওয়াজ ব্যবহার করি, তাহলে বাক্যটা হবে আমার বোন ব্যাংককে বসবাস করত। আমরা যদি এখন এই বাক্যের ভেতরে এভাবে বাক্যটা বলি যে কন্টিনিউয়াস আরো যে ফরম্যাট গুলো আছে, আমরা যদি এখানে বলতে চাই মাই সিস্টার হ্যাজ বিন হ্যাজ বিন লিভিং ইন ব্যাংকক সিন্স 3 ইয়ার্স। আরো এখানে কি করে দিলাম? অ্যাড করে দিলাম। কি সে কখন থেকে বসবাস করতেছে? 3 বছর যাবত সে বসবাস করতেছে। অর্থাৎ আমি এখন তাহলে বলতে পারতেছি যে কত বছর ধরে সে বসবাস করতেছে এই ম্যাটারটা। এভাবে আমি এই বাক্যগুলোকে কি করতে পারি? বিভিন্ন টেন্সে পরিবর্তন করতে পারি। অর্থাৎ টেন্সে পরিবর্তন করলে আমার দক্ষতা এইভাবে বাড়বে যে আমি বলতে পারবো যে বিভিন্ন টেন্সে কিভাবে বাক্য বলতে হয়, ইন্ডিভিজুয়ালি বিভিন্ন সময়। এই বাক্যের পরে আর কি কি আছে শেখার মতো? পরবর্তী বাক্যটা একটু খেয়াল করি। She went there 7 years ago to study English. অনেক চমৎকার একটা সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্সটা হলো she went there। went আছে যেহেতু ভার্ব হিসেবে, তাহলে went এই ভার্বটা বাক্যে পাস্ট ফর্মে আছে। অর্থাৎ পাস্ট ফর্ম মানেই হলো কি, আমরা বাক্যটাকে অতীত সময়ে নির্দেশ করতে ব্যবহার করতেছি। তাহলে she সাবজেক্ট, went গিয়েছিল, সে গিয়েছিল কোথায়? সেখানে। সেখানে দ্যাট মিন্স এখানে একটা প্রিপজিশনের মতো, অনেক আবার অ্যাডভার্বের মতো। সেখানে বলতে এখানে বোঝানো হয়েছে যে সে ব্যাংককে গিয়েছিল। কখন গিয়েছিল? 7 ইয়ার্স অ্যাগো, মানে 7 বছর আগেই গিয়েছিল। কেন গিয়েছিল? কারণ বোঝাতে এখানে টু স্টাডি ব্যবহার করা হয়েছে। তার উদ্দেশ্য ছিল মানে স্টাডি করা বা স্টাডি করতে। কি স্টাডি করতে সে গিয়েছিল? ইংলিশ স্টাডি করতে। তাহলে এই বাক্যের ভিতরে জানার মতো এটা আছে পাস্ট ইনডেফিনিট টেন্স। এখানে উদ্দেশ্য বোঝাতে টু যুক্ত ভার্ব হয় এবং এরপর একটা নাউন হয়। তাহলে সে সেখানে 7 বছর আগেই স্টাডি করতে গিয়েছিল। একটা বাক্যে পাস্ট টেন্স চেনার জন্য সহজ একটা উপায় হলো বাক্যের ভেতরে পাস্ট ইন্ডিকেটর ওয়ার্ড গুলোকে ফাইন্ড আউট করা। এখানে অ্যাগো আছে, যদি কোনো বাক্যের ভিতরে অ্যাগো থাকে, ইয়েস্টারডে থাকে, হ্যাঁ, তাহলে আমরা বুঝে নেব এটা পাস্ট টেন্স। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স মানে হলো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সট্রা এক্সট্রা এক্সট্রা। এখন আমি যদি বলি যে আমি স্টাডি করতে কি যাই? ব্যাংককে যাই, তাহলে আমরা বলবো আই গো টু ব্যাংকক টু স্টাডি। I go to Bangkok to study বা I go there to study. ওকে। এখন আমরা যদি বলি আমি যাব, তাহলে আমরা বলবো go I will go to Bangkok to study। এভাবে আমরা টু স্টাডি ইংলিশ বাক্যগুলোতে অন্য টেন্সও ব্যবহার করতে পারি। এখন এখানে আবার একটা কথা আছে, যদি এখানে আমরা দেখতে পাই I went মানে হলো আমি গিয়েছিলাম। এখন আমরা এই বাক্যটাকে যদি করি আপনার অন্যান্য ফরম্যাটে বাক্য তৈরি করি, তাহলে আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম। যদি আমি বলি যে আই ডিড নট গো, তাহলে বাক্যটা হয়ে গেল কি আই ডিড নট গো মানে আমি যাইনি। আমরা যদি বলি ডিড ইউ গো, তার মানে এটার অর্থ কি দাঁড়াচ্ছে? ডিড ইউ গো মানে হলো তুমি কি গিয়েছিলে। অর্থাৎ এই জায়গাতে আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্সটা অ্যাপ্লাই করলে স্পোকেনে এই ধরনের বাক্য আমরা তৈরি করতে পারবো।
অর্থাৎ কথা বলাতে আপনি কাউকে জিজ্ঞেস করতে চাচ্ছিলেন তুমি কি ব্যাংকক গিয়েছিলে, আপনাকে কিভাবে প্রশ্ন করতে হবে? ডিড ইউ গো টু ব্যাংকক টু স্টাডি ইংলিশ? ডিড ইউ গো টু ব্যাংকক টু স্টাডি ইংলিশ? ঠিক আছে, এইভাবে আমাকে বাক্যটা তৈরি করতে হবে, এটা মাথায় রাখবো আমরা। তো পরবর্তী বাক্যটা দেখি কি আছে এখানে। শি স্টাডিড এট আ ইউনিভার্সিটি ফর 3 ইয়ার্স। শি স্টাডিড মানে পড়াশোনা করেছিলেন এট আ ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি যেহেতু ছোট স্থান, দেশের সাথে তুলনা করলে বা কম্পেয়ার করলে, এট আ ইউনিভার্সিটি মানে কি ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটিতে আমরা চাইলে এখানে এটার জায়গায় ইনো ব্যবহার করতে পারবো, কিন্তু এখানে একটা ইন্ডিভিজুয়ালি কেন ব্যবহার করা হয়েছে সেটার পারপাসটা আমি বলছি। এই প্যাসেজের মধ্যে আমরা ব্যাংকককে দেখতে পাচ্ছি, তাহলে ব্যাংককের কোনো না কোনো এক কোণাতে যেহেতু ইউনিভার্সিটিটা আছে, পুরো ব্যাংকক জুড়ে তো আর ইউনিভার্সিটি না, কোনো একটা কোণায় বোঝাতে অ্যাড ব্যবহার করতে হয়। ধরেন আমরা বললাম এই রুমের পাকঘরে আমার মা রান্না করতেছে, তাহলে এই যে রুমের মধ্যে পাকঘরটা একটা কোণায়, আমরা তখন অ্যাটও দিতে পারি। আর ইন বোঝালে ইন্ডিভিজুয়ালি আমি পুরো রুমের সাথে কম্পেয়ার করতেছি, এই হলো ম্যাটার। তাহলে এটা ইউনিভার্সিটিতে বোঝাতে ব্যবহার করতে হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ইউনিভার্সিটিতে ফর 3 ইয়ার্স, 3 বছরের জন্য কি করতেছিল, সে পড়াশোনা করেছিল। তাহলে এখানেও একই রকমের ফরম্যাট। নাও শি ইজ ওয়ার্কিং ইন আ উমেন্স ক্লথ শপ। নাও হচ্ছে কি আপনার প্রেজেন্ট টেন্সের সাইন, অর্থাৎ বর্তমানে কন্টিনিউয়াস বাক্য প্রকাশ করতে এই ধরনের ওয়ার্ড ব্যবহার করতে হয়। তাহলে নাও শি ইজ ওয়ার্কিং, তিনি কাজ করতেছে কোথায়? ইন আ উমেন্স ক্লথ শপ। এখানে দেখেন ইন থেকে শুরু করে এই পর্যন্ত, সব পর্যন্ত এটা হলো গিয়ে অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ কোথায় কাজ করতেছে সে? একটা কাপড়ের দোকানে, মহিলাদের একটা কাপড়ের দোকানে বস করতেছে। এখানে দেখেন ইন এ, আর্টিকেল হলো এ, মনে রাখতে হবে আর্টিকেলের পরে সবসময় নাউন হয়। এখানে উমেন্সও আছে, ক্লথসও আছে, শপও আছে। তিনটার মধ্যে তিনটা কিন্তু কখনো নাউন না। আর্টিকেলের পরে সবার শেষের যে ওয়ার্ডটা আছে সেটা নাউন। তাহলে সব এখানে নাউন। এই তাহলে এই ক্লথস, উমেন্স এগুলা কি? এগুলো অ্যাডজেক্টিভ বাক্যে। এই ক্লথসটা হচ্ছে গিয়ে নাউন হয়েও নাউনকে অ্যাডজেক্টিভ করতেছে, মানে মডিফাই করতেছে। আর এটা হচ্ছে গিয়ে পসেসিভ অ্যাডজেক্টিভ, অ্যাপোস্ট্রফি যুক্ত ওয়ার্ড থাকলেই সেখানে র বিশিষ্ট হয়ে যাবে। যেমন উমেন্স গার্ডেন, উমেন্স শপ, এরকম ভাবে। তাহলে এখানে বুঝতে পারলাম আমরা আর্টিকেলের পরে কি কি হতে পারে। ইট ইজ ইন দ্য সেন্টার অফ দ্য সিটি। ইট ইজ ইন দ্য সেন্টার অফ দ্য সিটি, এটা কোথায়? ইট ইজ ইন দ্য সেন্টার অফ দ্য সিটি মানে হলো এটা হলো শহরের একেবারে মাঝে। এটা শহরের একেবারে মাঝে, ঠিক আছে, এটা শহরের একেবারে মাঝে। আহ এই বাক্যটাকে আমরা যদি এখন ইন্ডিভিজুয়ালি একটা প্যারাফ্রেজিং বাক্য বানাতে চাই, এখানে এমন স্মার্ট স্টুডেন্ট কে আছেন যে এই বাক্যটাকে আমাকে প্যারাফ্রেজিং করে দেবেন? আমি ক্লু দিচ্ছি, দেয়ার ব্যবহার করে পারবেন? দেয়ার ব্যবহার করে একটা প্যারাফ্রেজিং বাক্য বলে দেবেন, মানে এটার মতো করে আরেকটা বাক্য বলেন, আপনি অন্যভাবে বলেন, পারবেন? ইজ দ্যাট পসিবল ফর ইউ? এখানে কি আছেন আইএলটিএস এর স্টুডেন্ট যিনি, উনি বলেন ইট ইজ দ্য সেন্টার অফ দ্য সিটি মানে হলো, হ্যাঁ বলেন। There is a center in the city. দেয়ার ইজ আ There is a সেন্টার না, center in দেয়ার the ইজ আ city. সিটি ইন দ্য সেন্টার। দেয়ার ইজ আ সিটি কি আছে? সাবজেক্ট There ওয়ার্ডটা কি হবে? সিটি। সেন্টার তো আর সিটির মাঝখানে, মানে সেন্টার তো is হয় না, সেন্টার মানে মাঝখানে, প্লেস। তাহলে আমরা বলবো দেয়ার ইজ আ সিটি, THERE, দেয়ার ইজ আ সিটি, CITY, সিটি ইন দ্য সেন্টার, ইন দ্য সেন্টার, ইন দ্য সেন্টার অর্থাৎ সেন্টারে। কোথায়? সেন্টারের মাঝে একটা মানে সিটির মাঝখানে একটা সেন্টার আছে, এটাই হলো এই অর্থ। একটা সিটি আছে মাঝখানে, এটার অর্থ কি? দেয়ার ইজ আ সিটি ইন দ্য সেন্টার অফ ব্যাংকক। তখন আমরা যদি এখানে আসলে অফ দিয়ে ব্যাংকক দিয়ে দিই, ব্যাংকক, তাহলে বাক্যটা পুরোপুরি স্পষ্ট হবে। ঠিক আছে, না দিলেও যে বাক্য হবে না তা না। তাহলে ব্যাংককের মাঝখানে একটা সিটি আছে। এবার আর দেয়ার অর্থ সেখানে হলো না, এবার দেয়ার অর্থ সেখানে হলো না, এখন এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার। অর্থাৎ আমরা গত ক্লাসে যেটা ব্যবহার করলাম, গত প্রিভিয়াস ক্লাসে যা শিখছি, আমরা এই বাক্যের ভিতরে এটা অ্যাপ্লাই করতেছি। আপনাকে মনে রাখতে হবে যে কোনো একটা যদি এমন বাক্য হয়, আমরা বস্তু সম্পর্কে, বস্তুর অবস্থান সম্পর্কে বলতেছি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বাক্যকে দেয়ার ব্যবহার করে বলা যাবে। অর্থাৎ একটা বাক্যকে বিভিন্নভাবে ঘুরায় বলা যায়। এই ঘুরায় বলার ব্যাপারটাকে বলা হয় প্যারাফ্রেজিং। আইএলটিএস দিবেন, প্যারাফ্রেজিং বুঝবেন না, ইংরেজি কোনোদিনও আপনি আইএলটিএস এ কখনো ভালো স্কোর পাওয়ার আশা করতে পারেন না। আরেকটা বাক্য এখানে দেখাই, দেখেন মাই ইয়ঙ্গার সিস্টার ইজ লিভিং ইন ব্যাংকক, শি ওয়েন্ট দেয়ার 7 years ago টু স্টাডি ইংলিশ। এটাকে ঘুরায় লেখা যায় কারেন্টলি রেসিডিং ইন ব্যাংকক মাই সিস্টার এম্বার্ক অন আ জার্নি টু লার্ন ইংলিশ দেয়ার 7 years ব্যাক। অর্থাৎ এখানে আমরা কারেন্টলি রেসিডিং ইন ব্যাংকক এই ফ্রেজটা ব্যবহার করলাম প্রথমেই, অর্থাৎ এখানে থাকতেছে সে, তার এখানে নাগরিকত্ব আছে। তারপরে আমরা বললাম মাই সিস্টার এম্বার্ক অন আ জার্নি, শুরু করেছে, এম্বার্ক মানে কি? শুরু করা, ঠিক আছে, শুরু করেছে কি একটা জার্নি টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখার, দেয়ার এখানেই আর কি 7 years ব্যাক। ব্যাক মানে কি? আগে থেকেই, অনেক আগে থেকে, অর্থাৎ পূর্বে, এগোর পূর্বে ব্যাক লেখা যায়, এগোর পূর্বে। আমি এখানে কিছু ওয়ার্ড লিখে দিছি, এখান থেকে এটা দেখা যায়, এইভাবে পড়তে হবে কিন্তু। তো তাহলে দেখা গেল আমরা এখানে ইন্ট্রোডাক্টরি ইট কিন্তু এটা না,
কোনটা এটা, কিন্তু আমরা এটাকে আমরা দেয়ারে পরিণত করলাম। দে ওয়ার্কস এভরি ডে অফ দ্য উইক, শি ওয়ার্কস এভরি ডে অফ দ্য উইক। এখন এই বাক্যটা আমরা ভালো করে দেখব এবং এই বাক্য থেকে আমরা চলে যাব আমাদের আজকে আরেকটা স্পিকিং টপিকে। বাক্যটা একটু ভালো করে বুঝি। হোয়াট ইজ দ্য সাবজেক্ট ইন দিস সেন্টেন্স? শি ইজ দ্য সাবজেক্ট, অর্থাৎ এখানে এই প্রোনাউনটা এই বাক্যের মধ্যে সাবজেক্ট ওয়ার্ড। শি ওয়ার্কস মানে কি? সে কাজ করে। শি ওয়ার্কস, সে কাজ করে। আচ্ছা, আমরা এখানে আরো 10টা ভার্ব আনি। শি গোস মানে সে যায়। আচ্ছা, শি লিভস মানে কি? সে বাস করে। শি রাইটস মানে কি? শি রাইটস মানে সে লেখে। আচ্ছা, শি থিংকস মানে কি? থিংকস মানে কি? চিন্তা করে। থিংক, THINK কে থিংকস মানে কি? সে চিন্তা করে। শি বাইস মানে কি? সে কেনে। ঠিক আছে? শি কামস মানে কি? সে আসে। তাই না? এভাবে আমি যে বাক্যগুলো লিখলাম। আচ্ছা, এই যে বাক্যের ভেতরে দেখেন আপনি যখন চর্চা করবেন, she goes, she lives, she writes, she thinks, she buys, she comes. এর পরের ফ্রেজটা ভালো করে দেখি। পরের ফ্রেজটা কি আছে? সে যে আসে, কখন আসে? প্রতিদিন আসে, এভরিডে আসে। আমি যদি বাক্যটা যখন চর্চা করব বা ইংরেজি যখন শিখব, আমি লিখলাম এখানে she works every day। এটা না পড়ে এখন পড়তেছি আমি। she goes every day, she lives every day, she writes every day, she thinks every day, she buys every day, she comes every day। বাক্য কি হবে না প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বাক্য? হবে কিনা বলেন? হবে? Yes, হবে? sir. অবশ্যই হবে। এখন আমি এভরিডে এর সাথে অন দ্য উইক দিলাম। অন দ্য উইক। এবার ট্রাই করে দেখেন, বোঝার চেষ্টা করেন। অন দ্য উইক এর জায়গায় আমরা অন দ্য মান্থ দিলাম। ইন আ মান্থ। অন দ্য উইক এর জায়গায় আমরা অন দ্য উইক না লিখে লিখলাম ইন আ মান্থ। ইন আ MONTH, হ্যাঁ, ইন আ মান্থ। আমরা ইন আ মান্থ না লিখে লিখতে পারি আ কি জানি 3 ডেজ ইন আ মান্থ, ইন আ উইক। 3 ডেজ ইন আ উইক বা 2 ডেজ ইন আ উইক। 2 ডেজ। আচ্ছা বলেন তো 2 ডেজ ইন আ উইক মানে কি? 2 ডেজ ইন আ উইক মানে হলো সপ্তাহে কত দিন? সপ্তাহে 2 দিন। 2 2 দিন। দিন। হ্যাঁ, আমি যদি বলি 3 ডেজ ইন মানে আমি যদি বলি 10 ডেজ ইন আ মান্থ, এভাবে বলা যাবে না? 10 তাহলে ডেজ, হ্যাঁ, মাসে 10 দিন। 10 ডেজ ইন আ মান্থ। ভেরি গুড। হ্যাঁ, আমরা 10 এ যাইতে পারবো, কিন্তু সপ্তাহে তো আমরা 10 এ যাইতে পারবো না। সপ্তাহের ক্ষেত্রে যাইতে পারবো না, কারণ সপ্তাহ তো 7 দিন। আমরা 10 এ যাইতে পারি না। ঠিক আছে? 10 ডেজ ইন আ কি মান্থ। আচ্ছা, এখন আমরা আরো এইভাবে আরো অনেক ফ্রেজ কিন্তু লিখতে পারি। এখন যদি বলি ডেইলি 2 বার, হ্যাঁ, টুয়াইস ইন আ ডে, হ্যাঁ, টুয়াইস ইন আ ডে, বা থ্রাইস ইন আ ডে। দিনে যদি 3 বার হয় তাহলে থ্রাইস, টুয়াইস এভাবে লেখা যায়। তাহলে এখন একটা জিনিস দেখেন, শি ওয়ার্কস এভরি ডে। বাক্যটা চর্চা করার ক্ষেত্রে এভাবে, শি গোস এভরি ডে, শি লিভস এভরি ডে, শি রাইটস এভরি ডে, শি থিংকস এভরি ডে, শি বাইস এভরি ডে, শি কামস এভরি ডে। আই দিয়ে যদি চর্চা করি, আই ওয়ার্ক এভরি ডে, আই গো এভরি ডে, আই লিভ এভরি ডে, আই রাইট এভরি ডে, আই থিংক এভরি ডে, আই বাই এভরি ডে, আই কাম এভরি ডে। এবার এভরি ডে বাদ দিয়ে আমরা নিচ্ছি অফ দ্য উইক। তাহলে পুরোটা নেওয়া যায় একসাথে। I go, I go every day of the week. I lives every day of the week. I writes every day of the week. I thinks every day of the week. I buys every day of the week. আমি মাসে একবার কি করি? কাজ করি। তাহলে I work in a month. I work in a month. আচ্ছা, I work in a কি? মান্থ দিলাম। I work 2 days in a week. আমি সপ্তাহে 2 দিন কাজ করি। আমি মাসে 10 দিন কাজ করি। তাহলে I work 10 days in a month. এখন আমরা যদি বলি আমি ক্লাস করি, I do class. I do class. এখন আপনারা বলেন, আমি যদি বলি আমি প্রতিদিন ক্লাস করি, তাহলে ইংরেজি কি হবে? I do I class, do class every day. আচ্ছা, I do class every day. আমি সপ্তাহে 3 দিন ক্লাস করি, ইংরেজি কি হবে? I do class 3 days in Plus a week. 3 3 days, days 3 in a days. 3 3 days days in a in a week. হ্যাঁ। আচ্ছা, আমরা মাসে 12 দিন ক্লাস করি। I do class I do 10 class 12 days in a month. Very 12 good. days. 12 days in a month. The class. In a month. আচ্ছা, আমি বছরে 90 দিন ক্লাস করি। I do class I do class I days. do class 90 do days class in a 90 year. days, 90 days in a year. 90 days in a year. In a year. In a year. এবার ভালো করে দেখেন, আমরা এই বাক্যটা নিছি। আমরা যদি এখন গো এর জায়গায় মানে ভার্বটাকে চেঞ্জ করে গোসটা মানে গোটাকে না নিয়ে ডুটাকে না নিয়ে আমরা এখানে অন্য ভার্ব আনি, বাক্য কি হবে না? হবে কিনা? হবে। বাক্য হবে, হ্যাঁ, বাক্য হবে। অর্থাৎ ডু এর জায়গায় আমরা যদি রাইট লিখি, তাহলে ওই কাজটাই এতবার করি, এই সময় করি। এই যে আমরা এখানে এভরিডে থেকে শুরু করে যেই ফ্রেজ গুলো দিয়েছে, এগুলা কি নির্দেশ করতেছে? আমার সময় না? কি নির্দেশ করতেছে? সব কিন্তু সময়। অ্যাডভার্ব অফ টাইম বলা হয় যেটাকে। অ্যাডভার্ব অফ কি? টাইম। অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে? বা ম্যানারও আছে কয়েকটা। এখন আমরা এগুলার সাথে একটা জিনিস যুক্ত করি, সেটা হলো কোথায় করি? অ্যাডভার্ব অফ প্লেস দেব। এখন আমরা কোথায় ক্লাস করি বলেন? অ্যাট ক্রিয়েটিভ ইংলিশ একাডেমি। অ্যাট ক্রিয়েটিভ
ক্রিয়েটিভ English Academy. ইংলিশ একাডেমি ঠিক আছে, আপনি এরকম আরো বিভিন্ন প্লেস লিখতে পারেন না? অ্যাট ইন ঢাকা, একাডেমি মানে হলো ক্রিয়েটিভ ইংলিশ একাডেমিতে। আমি যদি বলি ইন ঢাকা তাহলে কোথায়? ঢাকাতে। ইন ঢাকা বা মালিবাগ, অ্যাট মালিবাগ লিখতে পারেন, ছোট স্থান অ্যাট মালিবাগ লিখলেন আপনি, মালিবাগ। এরকম ভাবে আমরা কি বিভিন্ন ধরনের প্লেস নিয়ে আসতে পারবো? পারবো? পারবো। আচ্ছা, এখন আপনি যদি এখানে ব্যাংকক বলেন, ইন ব্যাংকক, এখানে যদি ভার্সিটির নাম থাকতো আমরা এটা লিখতে পারতাম। তার মানে এখানে উপরে যেটা শিখলাম ইন ব্যাংকক, প্লেসটাকে আমরা ঠিক ইন্ডিভিজুয়ালি এভাবে নিয়ে আসতে পারি কিন্তু বাক্যের ভিতরে। এবার উপরে যা শিখছি সেটাই আনেন, আপনি নতুন করে শিখতেছেন না, ধরেন জানেন না, এখন মাত্র আমরা যা শিখলাম, আমাদের যে প্রতিদিন এখানে আসা উদ্দেশ্য, যে আসা ব্যাংককে আসা, কেন আসে সে? টু স্টাডি ইংলিশ। কেন আসে? উদ্দেশ্য কি তার? টু স্টাডি ইংলিশ। এখন এটার সাথে আমরা যদি স্টাডি ইংলিশ দিয়ে দিই তাহলে বাক্যতে কি হলো? কত তথ্য যুক্ত। I do class every day at Creative English Academy in Malibag, এভাবে লিখতে হবে তখন, টু স্টাডি ইংলিশ। অর্থাৎ আমি মালিবাগে ক্রিয়েটিভ ইংলিশ একাডেমিতে প্রতিদিন আসি ইংরেজি শিখতে। বাক্য বড় হয়েছে? বলেন, বড় হয়েছে না? এবং এই যে থিওরিটা এখানে অ্যাপ্লাই করলেন, এরপরে এই যে থিওরিটা, এই থিওরিটা যে কোনো ভার্ব নিয়ে আপনি চর্চা করতে পারবেন। পৃথিবী থেকে আপনি অনেক ভার্ব নিয়ে আসেন, ঠিক আছে? এখানে অভদ্রতা, এনজয় মানে উপভোগ করা, আই এনজয় দ্য ক্লাস এভরিডে, আই এনজয় দ্য ক্লাস ওয়ান্স ইন আ উইক। হ্যাঁ, এভাবে আমরা বিভিন্নভাবে এটা বলতে পারবো, আর অনেকভাবে বাক্য বলা যাবে, ঠিক আছে? গ্ল্যাড, তারপরে সেন্টার অফ দ্য সিটি, এগুলো তো প্লেস। ওয়ার্কিং মানে কাজ করা, তাহলে এটা কন্টিনিউয়াস হবে। তাহলে দেখেন এই যে আমরা ফ্রেজ গুলা ব্যবহার করছি এখানে, এভরিডেটা ছাড়া যেগুলো প্রিপোজিশন যুক্ত ফ্রেজ, কোনটা ছাড়া? এভরিডেটা ছাড়া 3 ডেজ থেকে শুরু করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টাইমগুলো আমরা যে কোনো টেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো। কোন টেন্সের জন্য? যে কোনো টেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এবং আমি আমার এই যে রিডিং থেকে যেটা শিখলাম, দেখেন গ্রামার শিখলাম, এই থিওরিটাই এই অটো পাইলট থেরাপিতে অ্যাপ্লাই করেছি। অর্থাৎ আপনি এই থেরাপিতে যেটা শিখবেন সেটা হলো আপনি বিভিন্ন ধরনের ফ্রেজ গুলোকে ছোট থেকে ছোট আকারে একটার পর একটা স্টেজে সামনের দিকে যেতে যেতে ইংরেজি শিখবেন। এটা আপনার রিডিং এ কাজে আসবে, রাইটিং এ কাজে আসবে, এবং সকল ক্ষেত্রে কাজে আসবে। ইংরেজি শিখে অনেকে আছেন না জীবনে ভালো কিছু করতে চান, আপনি আমার ক্লাস করছেন, এখন একটা কাজ করতে পারেন, আপনি যে কোনো অনলাইনে, যে কোনো প্ল্যাটফর্মে, যে কোনো টিচারের কাছে অফলাইন যে কোনো কারো কাছে একটা ক্লাস করবেন। আপনি যখন রিড করে এই যে টেন্সের এত কিছু শিখছেন, আপনার এই পরিমাণ গ্রামার শেখার জন্য কয়দিন সময় লাগে, কি পরিমাণ প্যারা লাগে, সেটা অনুধাবন করে আমার সাথে শেয়ার করবেন। যদি এর চাইতে একটু ভালো করে পড়ানোর মতো কেউ থাকে, আমি তার কাছে পড়বো, স্টাডি করব। এখন আমি আপনাকে এই থিওরিটাকে আপনার স্পোকেনে অ্যাপ্লাই করতেছি। দেখেন আমি যেভাবে বলছি এটা থিঙ্ক করা। আমাদের যদি এমন একটা অবস্থা হয় আমরা ভার্বের দিকে তাকায় ঠিক এখন যে রকমের বাক্য বানাইছি সেটা বলতে পারি, তাহলে এটা হয় আমাদের জন্য সবচেয়ে ভালো প্রসেস। ওকে, তো আমি একদিন আলোচনা করছিলাম এটা, যেহেতু এটা আমার অনলাইন প্ল্যাটফর্মে একটু লোকাল ভাবে আছে, এই জন্য এটা বেশি কথা বলি না, আপনারা শিখে নিতে পারবেন। সেটা হলো ভার্বের দিকে তাকায় বাক্য তৈরি করার অভ্যাস। যেমন এখানে আমরা যদি লুক দেখতে পাই, তাহলে আই লুক আমি দেখি, আই এন্ড আমি শেষ করি, আই কম আমি আছড়াই, আই ডাস্ট আমি পরিষ্কার করি, আই ক্লিন আমি পরিষ্কার করি, আই বিগিন আমি শুরু করি, আই প্রে আমি প্রার্থনা করি, আই ওপেন আমি খুলি, আই স্টার্ট আমি শুরু করি, আই ফিনিশ আমি শেষ করি। এখন আমরা যদি এখান থেকে এভরিডে এটা নিয়ে আসি, কি নিয়ে আসি? ধরেন আমরা এখান থেকে এভরিডে নিয়ে আসলাম, তাহলে আমরা প্রতিদিন ওই কাজটা করি। এভরি মানডে মানে কি? প্রতি মঙ্গলবার, সোমবারে কাজটা করি। এভরি আওয়ার মানে কি? এভরি আওয়ার প্রতি ঘন্টায় করি। এভরি মর্নিং, আচ্ছা আপনি প্রতিদিন সকালবেলা কি করেন? ওয়েক আপ, ঘুম থেকে ওঠেন, তাই না? নাস্তা করেন, তাই না? তাহলে আপনি টেক করেন, আই টেক মাই ব্রেকফাস্ট এভরি মর্নিং, আই টেক মাই ব্রেকফাস্ট এভরি মর্নিং, ঠিক আছে? I take my breakfast every morning, every afternoon, every evening, every month। আমরা ইন্ডিভিজুয়ালি সকল ফ্রেজ এখান থেকে ব্যবহার করতে পারবো, সকল ইন্ডিভিজুয়াল কি করতে পারবো? ফ্রেজ। তবে এগুলাকে কখনোই আমরা অন্য কোনো টেন্সে অ্যাপ্লাই করতে পারবো না। এগুলা সবসময় কখন হবে? প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে আমরা যখন অটো পাইলট থেরাপির যে থিম, আমার পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ আজকে তো রাত্রে তৈরি করবো আমি সময় করে, সেটা হলো একটা স্ট্রাকচার মাথার মধ্যে ধারণ করা। যে কোনো অবস্থাতে আপনাকে স্ট্রাকচার মাথায় ধারণ করতে হবে, ওই স্ট্রাকচার থেকে কথা বলা শুরু করতে হবে। তাহলে আমরা একটা স্ট্রাকচার ধারণ করলাম। স্ট্রাকচার শুরু হয় কিভাবে? সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে আমরা এখানে গো এর সাথে চর্চা করি, আমরা আই দিয়ে চর্চা করি প্রথমে। আই মানে কি? আমি। আমার সাথে বলেন, আই আমি, ইউ তুমি, I am ইউ তুমি, you to me, ই সে, you to me, হি সে, হ্যাঁ, he হি she, সে। আচ্ছা এখন আমি বাংলা বলি, আপনার ইংরেজি বলবেন। ভার্বের দিকে তাকান, আমি বলে দিচ্ছি কি সিস্টেমটা বলে দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে বাংলা বলবো, আপনারা শুধু দ্রুত ইংরেজি বলে যাবেন। ইউ তো আপনারা দ্রুত কিভাবে বলে যাবেন?
ইংলিশ বলে যাবেন। তানিয়া আছেন এখানে? তানিয়া? হ্যাঁ, আমি বাংলা বলবো, আপনি ইংলিশ বলবেন, ওকে? আচ্ছা, আমরা এই ভার্ব জি স্যার, সবগুলোর আছি সাথে স্যার। কাকে চর্চা করব? ভার্ব সবগুলোর সাথে আই এর চর্চা করব। আমি যদি বলি আমি যাই, আপনি বলবেন আই গো। আমি যদি বলি আমি করি, আপনি কি বলবেন? আই ডু বলবেন। I ওকে? do। সবাই একটু সাইলেন্ট থাকি, শুধু জি স্যার। তানিয়াটা ফলো করি যেন একসাথে বলা যায়। তাহলে আমরা বললাম, আমি শুরু করি, হ্যাঁ? আমি জি স্যার। যাই, I go। আমি করি, I do। আমি আসি, I come। আমি বসি, I sit। আমি দাঁড়াই। I stand। একসাথে হবে, স্লো হয় কেন? সবার বললে সবাই একসাথে বলেন, না বললে চুপ থাকেন, একজনকে বলতে দেন যেন নিজে নিজে চর্চা করা যায়। আই গিভ, সরি, আমি দেই, I give, আমি খাই, I eat, আরো দ্রুত হবে, আমি ঘুমাই, আই I sleep, আই স্লিপ, আমি বলি, I speak, আচ্ছা, আমি নেই। I take। আচ্ছা, এখন এগুলোর সাথে কিন্তু আমরা অনেক কিছু যুক্ত করতে পারি। যদি বলি যে আমি প্রতি সোমবারে যাই, তাহলে কি হবে? আই গো, I go to every টু হবে না, to টু every হবে না। month। আই গো এভরি মর্নিং, এভরি মানডে। আই গো এভরি, Every month। হ্যাঁ, I go আই every গো Monday। এভরি মানডে। আচ্ছা, আমি প্রতিদিন কি জানো, প্রতি সোমবারে করি। আই ডু এভরি মানডে। I do every Monday। আচ্ছা, আমি প্রতি সোমবারে আসি। আই কাম I এভরি come every মানডে। Monday। আচ্ছা, এখন দেখেন এখানে একটা জিনিস হলো যে আমরা এইভাবে বাক্য বললে হচ্ছে, কিন্তু আমরা যদি এদের সাথে আরেকটা করে অবজেক্ট বা এক্সট্রা অংশ যুক্ত করি স্যার, তাহলে বাক্যটা কমপ্লিট। টু হবে না কেন? টু হবে না, আমরা তো প্লেস বলি নাই, প্লেস এখনো বলি নাই, আমাদের উদ্দেশ্য বলি নাই। আমরা চলে গেছি সরাসরি ভাবে কতবার করি অ্যাডভার্বের দিকে। অর্থাৎ এখানে আমরা যদি বলি আই গো এভরিডে, আপনারা ভাবতেছেন কেন টু হলো না? এটা আমি একটু সহজ এক্সপ্লেন করে দিই, সবাই একটু বোঝার চেষ্টা করেন। আমাদের এখানে আমরা যদি বলি আই গো মানে কি? আমি যাই। আমরা যদি বলি আই গো এভরিডে আমি মানে কি? যাই, আমি প্রতিদিন যাই। আচ্ছা, আই গো এভরিডে, এখানে আমরা যদি সাবজেক্ট গুলার দিকে তাকাই, ভার্বের গুলা মানে ওয়ার্ড গুলার দিকে তাকাই, আই হলো প্রোনাউন, গো হলো গিয়ে ভার্ব, এভরিডে কি? এভরিডে হলো অ্যাডভার্ব। Every অ্যাডভার্বের হলো কাজ প্রতিদিন। জি। অ্যাডভার্ব মানে হলো অ্যাডভার্ব অফ প্লেস আর কি, মানে ম্যানার, এটা অ্যাডভার্ব অফ ম্যানার। তো অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজ ভার্বকে মডিফাই করা, ভার্বের সাথে তার সম্পর্ক। তাহলে আমি যে যাওয়ার কাজটা করি, কখন করি? প্রতিদিন করি। কখন করি? প্রতিদিন করি, তাই না? প্রতিদিন। তাহলে অ্যাডভার্বের সাথে জি তো স্যার। আমার এখানে মূলত ওইভাবে প্রিপোজিশনটা দরকার না, এখানে এটাই অ্যাডভার্বের ক্লাস করতেছে। কিন্তু এখন আমি দেখেন আরেকটা জিনিস দিচ্ছি, সেটা হলো কি, আই গো, আমি যাই, ঠিক আছে, কোথায় যাই? এখন আমি বললাম যে আমি ঢাকায় যাই, পারপাস কি? আই গো টু ঢাকা। এই যে এখানে ঢাকা। ঢাকাটা বললাম, ঢাকার দিকে যাই। এখানে এই যে টুটা আসছে, এই টুটার কাজ হলো কি বোঝানো? দিক কোন দিকে নির্দেশন করা। যাই? দিক জি। নির্দেশন করা। দিক দিক নির্দেশন করা, এখানে কিন্তু টুটা জি পারপাস স্যার। না। টুটা আপনারা ঢাকা না, যাওয়াটাই এটা উদ্দেশ্য দিক না। নির্দেশন করা। আপনি ঢাকা না। কোনো একটা কারণে যান, হয়তো বা শিশু শিখতে যান, কিন্তু আপনি কোন দিকে মুভ করতেছেন আমি এটা বুঝতেছি। তাহলে আই গো টু ঢাকা এভরিডে, এখন টু হবে। Yes, ঠিক আছে? এখন Yes, আপনি sir। ধরেন এমন একটা বাক্য বললেন, মানে প্লেস বুঝে নিয়ে টু হবে না, হবে না। দেখেন একটা বাক্যকে কতবার বলা যায়? আই গো টু ঢাকা এভরিডে, আমি প্রতিদিন ঢাকা যাই। আমি ইংরেজি শেখার জন্য প্রতিদিন ঢাকা যাই। তাহলে আমরা বলতে পারি I go to Everyday, ঢাকা I go to Dhaka learn every day English। for লার্নিং learning ইংলিশ। English। ভেরি গুড, ভেরি গুড। জি। তাহলে আই গো টু ঢাকা ফর লার্নিং ইংলিশ এভরিডে হয় না? ফর লার্নিং ইংলিশ লাস্টে দিলাম। আমরা বাক্যটাকে আরেকটু ঘুরিয়ে লিখতে পারি। এখানে বাক্যটাকে আরেকটু ঘুরিয়ে লেখে, হ্যাঁ, টু লার্ন দিয়ে বলবো। কিভাবে বলা যায়? আই গো টু ঢাকা টু লার্ন ইংলিশ। হ্যাঁ, আই গো টু ঢাকা এভরিডে টু লার্ন ইংলিশ, টু দিয়ে বলা যাবে, ঠিক আছে? টু লার্ন এটা বলা যাবে, হ্যাঁ। ফর দ্য পারপাস অফ লার্নিং ইংলিশ আই গো টু ঢাকা। অর্থাৎ এই যে মাত্র এটা যা শিখছি, এখানে কি শিখছি? এখানে দেখেন, আমরা যখন প্যারাফ্রেজ করছিলাম, কারেন্টলি রেসিডিং ইন ব্যাংকক, একটা ফ্রেজ বানাইছি না? এখন আমরা যদি বলি ফর দ্য পারপাস অফ লার্নিং ইংলিশ, মানে ইংরেজি শেখার উদ্দেশ্যে আমি কোথায় যাই? আমি ঢাকা যাই। আই গো টু ঢাকা। ওকে, ভেরি গুড। এই যে আমরা এখানে জি। অ্যাপ্লাই করছি, এটা দেখেন, আমি এখানে যা পড়তেছি, আমি আপনাকে শেখানোর ক্ষেত্রে সেই জিনিসটা এখানেই অ্যাপ্লাই করতেছি। এখানেই আমার এই ক্লাসের নলেজ কি আগে ছিল? আপনার কি মনে হয় এই ক্লাসের নলেজ কি আগে বানায় রাখছি আমি? আমি এটা মাত্র রাইট করতেছি না? করতেছি, বলেন। জি স্যার। এখন জি করতেছি জি না? তাহলে এই ক্লাস জি আপনি স্যার। আগে করেন না, এটা নিশ্চিত থাকেন, এবং এখন যে কথা বলছি এটা আগে শুনেও নাই কেউ। তো এই যে ইনস্ট্যান্ট জি একটা স্যার, অবশ্যই। নলেজ অ্যাপ্লাই করা, এটা হলো গিয়ে গ্রামার, আপনার বলার দক্ষতা, আপনার
জানার দক্ষতার উপরে ডিপেন্ড করে, বেস করে, তাই না? তো এই জি ব্যাপারগুলা স্যার স্ট্রং হয় তখন যখন আপনি চর্চা করবেন রেগুলার, চেষ্টা করবেন আসলে এখান থেকে ইউনিক কিছু বের করার জন্য। তো এইভাবে আপনার এগুলো চর্চা করবেন, আস্তে আস্তে আপনার বেস মজবুত হবে একদিন। হ্যাঁ, তাহলে এইভাবে এগুলা চর্চা করেন। আই গো, আই ডু, আই কাম, আই সিট, আই স্ট্যান্ড, অর্থাৎ প্রথমেই 10টা ভার্ব দিয়ে, তারপরে এখানে আই এর জায়গায় ইউ দেন। ইউ গো, ইউ ডু, ইউ কাম, ইউ সিট, ইউ স্ট্যান্ড, ইউ গিভ, ইউ ইট, ইউ স্লিপ, ইউ স্পিক, ইউ কিপ, টেক, ইউ টেক। ঠিক ঠিক আচ্ছা, ঠিক তারপরে ঠিক আপনি হি দিয়ে বলার সময় গোস হবে। ওকে, এখন ধরেন আপনি হ্যাঁ এই হ্যাঁ কাজটা টিচার গুড করছেন, এই কাজটা করছেন না? এখন আমার পরবর্তী জি স্টেজে আমরা কি করতে পারি জানেন? এগুলোকে আমরা কন্টিনিউয়াস বাড়াতে পারি এইভাবে। আম গোয়িং, হুম আম ডুইং, আম কামিং, আম সিটিং, আম হুম স্ট্যান্ডিং, আম গিভিং, আম ইটিং, আম স্লিপিং, স্পিকিং, টেকিং। তখন বাক্যগুলোর অর্থ কি হবে? আমি যাচ্ছি, খাচ্ছি, আমি যাচ্ছি করছি, আমি খাচ্ছি আমি বসছি, করছি সেম টু আমি সেম, আসছি ওইরকম ব্যাপারটা। আমরা যদি বলি আই হ্যাভ গন, আই হ্যাভ ডান, আই হ্যাভ কাম, আই হ্যাভ আমি গিয়েছি হ্যাঁ হ্যাঁ, আই হ্যাভ আমি স্টুড, করেছি ভাবে আমরা তখন হুম, পারফেক্ট হবে, তাই না? কি হবে? জি স্যার পারফেক্ট জি হবে। জি এখন পারফেক্ট হবে স্যার জি কোশ্চেন, ডু ইউ গো? ইয়েস আই গো। ডু ইউ ডু? ইয়েস আই ডু। ডু ইউ কাম? ইয়েস আই কাম। ডু ইউ সিট? ইয়েস আই সিট। ডু ইউ স্ট্যান্ড? ইয়েস আই স্ট্যান্ড। এখন আমি আবার প্রশ্ন করতে পারি, আর ইউ গোয়িং? ইয়েস আই এম গোয়িং। আর ইউ ডুইং? ইয়েস আই এম ডুইং। আর ইউ কামিং? ইয়েস আই এম কামিং। অর্থাৎ এই যে প্রশ্ন করার অ্যাবিলিটি, আপনি নিজেই নিজেকে প্রশ্ন করতেছেন। ইংরেজি শেখার প্রাথমিক স্টেজ এটাই। আপনি লোক খুঁজতেছেন কোথায়? লোক খুঁজতে সারাদিনে পাবেন? কয়দিন পাবেন? আপনি তার জন্য নিজেকে শেষ করে দিবেন। সে মোটিভেট হয় না দেখে আপনি শেষ হয়ে যাবেন। এক কাজ করবেন, তখন গলায় গলায় ধরে প্রীতি করে আপনার করে ধ্বংস হয়ে যাবেন নিচে। এই অবস্থা হবে তখন। এই জন্য ভালো নিজেকে নিজে সাপোর্ট করেন। এই সকল প্র্যাকটিসের বই 1000টা দিয়েছি আমি, এই জন্য ভালো লাগে না কারো ক্লাস। যদি এখানে খালি শুধুমাত্র ইংরেজির একটা স্ট্রাকচার দিয়ে ক্লাস শেষ করতাম, এই তাহলেই ঠিক আছিল। একটা স্ট্রাকচার মানে আই এম সাপোজ টু গো, শেষ। একটা স্ট্রাকচার শিখাইলাম সারাদিনে, যেটা বাচ্চারাও পারবে, ওটা দিয়ে ইংরেজি শিখাইলে ভালো হতো। কিন্তু এখানে আমি যা শিখাইছি এটা ভালো করে বুঝেন, কাজ আসবে ইনশাল্লাহ। তো যাই হোক, এভাবে বন্ধুরা আমরা পরবর্তী স্টেজে, এটার যে সেকেন্ড স্টেপ মানে ফর্মুলা 5 নাম্বার লিসেনে, আমরা গো এর সাথে ফ্রেজ যুক্ত করবো এরকম। টু মার্কেট এভরিডে। টু মার্কেট এভরিডে দেখেন সবার সাথে চর্চা করছি। I go to market every day. You go to market every day. He goes to market every day. She goes to market every day. We go to market every day. You go to market every day. They go to market every day. মাঝে মধ্যে আমাদের পসেসিভ কেসগুলো জানতে হবে। যেমন আমরা যদি বলি আই ডু, আমি করি, আই ডু দ্য ওয়ার্ক এভরিডে, আমি কাজটি করি প্রতিদিন। কিন্তু আমি যদি এইভাবে বলতে চাই, আমি আপনার কাজ প্রতিদিন করি, এমন হয় না মাঝে মধ্যে? স্যার আমি আপনার হোমওয়ার্ক প্রতিদিন করি, এটা বললে আপনি কিভাবে বলবেন? স্যার আই ডু ইয়োর হোমওয়ার্ক বলবেন না, কি বলবেন বলেন তো? আমি যে বাড়ি কাজটা দিলাম সেই Your কাজটা, homework. হ্যাঁ, আপনাকে বলতেই তো হবে। এটা ছাড়া কোনো অপশন আছে? আচ্ছা, এটা ছাড়া কোনো অপশন আছে বলেন? আমি না আমি স্যার আমার বোনের জামা প্রতিদিন পরিষ্কার করি, ধুই। আমি আমার বোনের জামা প্রতিদিন পরিষ্কার করি। দেখেন তো কিভাবে বলবেন বাক্যটা? আই ওয়াশ মাই সিস্টার্স ক্লথ এভরিডে। বলতে হচ্ছে আমাকে একদম আই ওয়াশ পসেসিভ মাই কেস জানতে সিস্টার হবে। সিস্টার ক্লথস এভরিডে এই যে এই জিনিসটা জানতে হলে পসেসিভ কেসগুলো জানতে হবে, তা না হলে ইংরেজি পারবেন না। তাহলে আই ডু মাই হোম ওয়ার্ক মানে আমি আমার কাজ করি। আই ডু ইয়োর ওয়ার্ক মানে কি? তোমার কাজ করি। ঠিক আছে, আওয়ার ওয়ার্ক মানে আমাদের কাজ করি। এইভাবে বাক্য বলা। তারপরে আপনি এখান থেকে ফ্রেজ গুলা নেন, এই যে ইন্ডিভিজুয়াল ফ্রেজ গুলো আছে, আই কাম হিয়ার অন মানডে, ইউ কাম হিয়ার অন মানডে, এভাবে আমরা বিভিন্ন ফ্রেজ চেঞ্জ করে করে বাক্য বলবো। আচ্ছা, আমরা যদি বলি যে এখান থেকে ধরেন আমি কি যেন বলে, আমি ক্লাসে সপ্তাহে একদিন আসি, আমি ক্লাসে প্রতিদিন একদিন আসি, প্রতিদিন একবার আসি। আই কাম টু দ্য ক্লাস ওয়ান্স ইন আ ডে। আই কাম টু দ্য ক্লাস Once ওয়ান্স in a day. ইন আ ডে। আমি সপ্তাহে একদিন ক্লাসে আসি। আই কাম টু দ্য ক্লাস ওয়ান্স ইন আ উইক। মাসে একবার আসি। I come to the class once in a month. ভেরি গুড। এভাবে আমরা আমরা প্রায়ই আসি, প্রতিদিন আসি, অলওয়েজ। মাঝে মধ্যে আসি, অফেন, রেয়ারলিও মাঝে মধ্যে, সেলডম মাঝে মধ্যে, সামটাইমস কিছু সময়, ইউজুয়ালি প্রায়ই। ঠিক আছে, এখন আমরা যদি বলি দিনে 3 বার আসি, তাহলে থ্রাইস ইন আ ডে। থ্রাইস ইন থ্রাইস আ, ইন আ ডে হ্যাঁ, ডে ঠিক আছে, এভাবে বলবো আমরা। তো এভাবে আপনার জানার পরে আপনি আপনার ডেইলি অ্যাক্টিভিটিতে এগুলো অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, এইভাবে এই যে ভার্ব ফ্রেজ গুলো অ্যাপ্লাই করলে, অলওয়েজ, আই গেট আপ এত এত এত। তো এটা হলো কি সবচাইতে আপনার একটু বেশি সময় দিতে হবে এই স্টেজটাতে, কারণ এই স্টেজে ডু নট এবং ডাজ নট ব্যবহার করতে হয়, জানেন তো না? আমরা যদি বলি আই গেট আপ এট 6 AM, এটাকে আমি যদি প্রশ্ন করি তুমি কি সকাল 6টায় ঘুম থেকে ওঠো, ইংরেজি কি? Yes, I get up. না না না, ডু ইউ গেট আপ এট 6 AM এভরি ডে? ডু ইউ Sorry. গেট আপ Do you get up ডু ইউ 6? গেট আপ এখন আপনি বললেন আমি সপ্তাহে 5 দিন 6টা বাজে ঘুম থেকে উঠি, একদিন 10টা বাজে উঠি, কেমনে বলবেন? একদিন ছুটির দিন 10টায় ওঠেন, এখন বলা যাবে? কেমনে বলবেন বলেন তো? আই গেট আপ এট 6 AM
6 times in a week. 6 days in a week, but individually day I wake up from 7 a.m. কিন্তু অন্য যে দিনটা আছে আমি সেই দিন 7টা বাজে উঠি। কেন বললেন? কারণ একদিন আপনি জবে থাকেন না। বলতে হয় না মাঝে মধ্যে এভাবে বলা লাগে। জি তখন স্যার এই যে জি জি ট্রিক্সটা শিখলেন এটা দিয়েই কিন্তু আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। তো এইটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে শিখবো। মাই ডেইলি অ্যাক্টিভিটি এই প্রেজেন্টেশন তৈরি করার মাধ্যমে। ওকে, মাই কি ডেইলি অ্যাক্টিভিটি, activities. অ্যাক্টিভিটি এটার মধ্যে আমরা এগুলার ব্যবহার ইনশাআল্লাহ দেখবো। এই জন্য এটা ভালো করে দেখে রাখবেন। ওকে, তো এখানে অলওয়েজ এর Okay, sir. ব্যবহার আছে অনেক, এগুলো একটু দেখে রাখবেন। অলওয়েজ এর ব্যবহার আছে, এটা কন্টিনিউ চলবে। আজকে আমি এখন রাইট করব, হ্যাঁ, এখানে আপনাদের ক্লাসটা সেরে। তো এই হলো গিয়ে রিডিং পার্ট। রিডিং এর এটা হলো খুবই সিক্রেট পার্ট। এই অংশটা বুঝলে এটা আমরা আরেকদিন নিব ক্লাস, যেদিন আইএলটিএস এর স্টুডেন্ট বেশি থাকবে। এটা হলো আইএলটিএস এর জন্য আনবিলিভেবল ক্লাস, মানে হলো কেমন ক্লাস কি বলবো, মানে এই ক্লাস করতেই হবে আপনাকে মাস্ট। এই জন্য আজকে এটা নিলাম না। তো যাই হোক, এই আজকে এই বাক্য থেকে ওয়ার্ড মিনিং গুলো বাসায় চর্চা করবেন। আমরা যদি বলি স্টাডি ইংলিশ না বলে কি বলতে পারি? লার্ন ইংলিশ। ইউনিভার্সিটি না বলে বলা যায় ইনস্টিটিউশন। ওয়ার্কিং না বলে কি এমপ্লয়েড বলা যায়। জব না বলে পজিশন বলা যায়। এনজয় না বলে কি বলতে পারি? ফাইন্ড প্লেজার ইন। রুড মানে কি অভদ্র, এটা না বলে ইম্পোলাইট বলতে পারি। এগুলো হলো প্যারাফ্রাইজিং। ওকে, এই অংশগুলো দেখবেন এবং এই যে শূন্যস্থানগুলো আছে এগুলো ফিল আপ করবেন। দেয়ার এখানে কেন ব্যবহার করা হয়েছে প্যাসেজে? হোয়াট ডু দ্য বোল্ড প্রোনাউন্স ইন দ্য টেক্সট রেফার টু? এখানে ওই যে বোল্ড করা প্রোনাউন দেয়ার কি রেফার করে বলেন তো? এখানে দেয়ার কি রেফার করছে? দ্রুত বলেন। হি ওয়েন্ট দেয়ার কাকে রেফার করে? ব্যাংকককে রেফার করে না? ব্যাংকককে রেফার করে না? ভালো করে করেন। ব্যাংকককে করে। দেয়ার বলতে কাকে বোঝাইছে? এই ব্যাংকক লিখবেন এখানে। এখানে পরে বলেন ইট কাকে রেফার করছে? ইট কই? এই যে ইট ইজ দ্য সেন্টার অফ দ্য সিটি। কার কথা বলা হচ্ছে? এই যে উমেন্স শপ, কোনটা? সব বলা উমেন্স হয়েছে। শপ। এটা হলো রেফারিং, হ্যাঁ, রেফারিং। এটা আইএলটিএস এ আসে। এটা পারলে পরে এটা কইরেন। মাই সিস্টার ইন দ্য ইয়ংগেস্ট ইন মাই ফ্যামিলি, ট্রু অর ফলস নাকি নট গিভেন। যারা আইএলটিএস এর স্টুডেন্ট এগুলা সমাধান করবেন, আমি পিডিএফ দিয়ে দিচ্ছি। ওকে, এবং এখানে অন্ততপক্ষে 2টা ওয়ার্ড দিয়ে বাক্য কমপ্লিট করবেন। অ্যাডভান্স স্টাডি, একটু অ্যাডভান্স স্টুডেন্ট যারা আছেন এটা চেষ্টা করবেন। ওকে ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, নো মোর টুডে, আই ওয়ান্ট টু লিভ রাইট নাও। ওকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ এন্ড টেক কেয়ার।